আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে দেখাবো কাজ ক্ষমতার শক্তি থেকে তোমাদের টপিক ক্লাস। আমরা হলো গতি এবং বল এই দুইটা ক্লাসই কমপ্লিট করা। সো আজকে কাজ ক্ষমতার শক্তির বেসিক্সটা ক্লিয়ার করি, এরপরে আমাদের যে প্রো লেভেলের যে ম্যাথমেটিক্সগুলো আছে ওই শিটটা আপলোড করা হবে এবং ওইটার সলিউশন দেওয়া হবে। যারা শিটের ইমেজ বা পিডিএফটা চাও তারা ফেসবুক আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। ওকে, চলে আসো। আমরা কাজ ক্ষমতা শক্তিতে আসলে কি করতে যাচ্ছি। আমরা প্রথমেই করতে যাবো যে W=Fs। ধরো এই একটা অবজেক্ট, এটাকে এই দিক থেকে এ পরিমাণ বল দেওয়া হইল। যদি এটা এই দিকেই সরণ হয়, স্যার দেখেন যেদিকে বল দিছে ওই দিকেই সরণ হয়েছে, তাহলে ফোর্সও দিয়েছেন আপনি যেই দিকে, আপনার সরণও সংগঠিত হয়েছে ওই একই দিকে। তাহলে অ্যাঙ্গেল কত স্যার? তাহলে অ্যাঙ্গেলের মান, থেটার মান অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। এই অবস্থায় আপনার কৃত কাজের মান হবে W=Fs। কিন্তু যদি মনে করেন এই একটা ব্লক, এই ব্লকটাকে যদি এই দিকে ফোর্স দেওয়া হয় এবং সে যদি এই দিকে সরণ ঘটে, ধরেন এই দিকে এস দূরত্ব অতিক্রম করছে, আগেরবার এই স্ট্রেট বরাবর এস দূরত্ব অতিক্রম করছিল, এখন সে একটা থিটা অ্যাঙ্গেল করে উপরে উঠে গেছে। এটা একদম সিম্পল ম্যাটার। লাইক এই ডাস্টারটাকে যদি আমি এই দিক থেকে বল প্রয়োগ করি এবং সে যদি এই দিকেই সরণ হয়, তাহলে আমাদের উপরের কেস থেটার মান 0 ডিগ্রি। আর যদি আমি এই দিক থেকে বল প্রয়োগ করি, সে যদি এই দিকে না গিয়ে একটা অ্যাঙ্গেল করে একটু উপরে উঠে যায়, সেক্ষেত্রে আমাদের বল এই দিকে আছে, আমাদের বল, দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স, আর এইটা আপনার কি ডিরেকশন অফ সরণ, ডিসপ্লেসমেন্ট। সো এই থেটার পরিচয় হলো বড় সরণের মধ্যবর্তী কোণ। এই জিনিসটা অনেকে ভুল লেখে। থেটা কি, যখন আপনারা ডেটা লিখবেন এইভাবে লিখবেন, বল ও সরণের মধ্যবর্তী কোণ থেটা। লাইক থেটার একটা মান দেওয়া থাকতে পারে 30 ডিগ্রি, হোয়াটএভার, এইভাবে লিখতে হবে, বল ও সরণের মধ্যবর্তী কোণ থেটা। যদি থেটা ডিগ্রি করেই যায়, তখন আপনার ডাব্লিউর মানটা হবে W=Fs cos থেটা। এখন স্যার এই দুইটা সূত্র কেন? এই দুইটা সূত্র এই জন্য আসছে কারণ বেসিক যে ডেফিনেশন ছিল আপনাদের কাজের, সেখান থেকে এই সূত্র দুইটা আসছে। কাজের বেসিক ডেফিনেশন কি ছিল স্যার? কাজ ইকুয়াল টু হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। স্যার এটা আবার কি কথা বললেন? কাজ ইকুয়াল টু আপনি বল ইন্টু সরণ লিখে দেন, তাইলেই তো হয় না। কাজ আসলে হলো, ডেফিনেশনটা দেখেন, কাজ W= হবে বল মাল্টিপ্লাই উইথ বলের দিকে সরণের উপাংশ। স্যার এখন বলের দিকে সরণের উপাংশ কি জিনিসটা বুঝতে এই দুইটা সূত্র একসাথে ক্লিয়ার হয়ে যাবেন। স্যার ডাস্টারটা একটু ময়লা হয়ে গেছে। তো আমরা এখন দেখব বল এবং বলের দিকে সরণের উপাংশ জিনিসটা আসলে কি। আগে উপাংশ জিনিসটা কি একটু বুঝে নেন। সাপোজ এবি রেখার উপর মনে করো এটা একটা পিকিউ একটা রেখা। এখন আমি চাচ্ছি এবি বরাবর পিকিউ এর উপাংশটা কত। এবি বরাবর, খেয়াল করো, এবি বরাবর পিকিউ এর উপাংশটা কত। আপনি যার উপাংশ চাবেন তার অপোজিট থেকে একটা লাইট মারবেন। স্যার এই যে এখান থেকে মনে করেন আমরা একটা লাইট মারতেছি, এই যে লাইট। এখন এই লাইট এই পিকিউ এর জন্য যতটুকু ছায়া প্রদর্শন করবে, কতটুকু ছায়া প্রদর্শন করবে স্যার? সিম্পল কথা স্যার, এই যে এখান থেকে একটা লম্ব টানি,
তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি এই যে এখানে যে মানটুকু আছে স্যার, এই যে এইটা, এই লাইটটা যদি আমি জ্বালায় দেই তাহলে এই পিকিউ এর কারণে এই এবি এর উপর এই এতটুকু অংশ, অর্থাৎ এটাকে যদি আমি ডি বিন্দু বলি, এ থেকে ডি পর্যন্ত আমি একটা ছায়া দেখতে পাবো। কার জন্য ছায়াটা দেখতেছেন স্যার? পিকিউ এর জন্য দেখতেছেন ছায়াটা। কার উপর দেখতেছেন? এবি এর উপর দেখতেছেন। এইটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, যে এবি বরাবর বা এবি এর ওপর পিকিউ এর লম্ব উপাংশ বা জাস্ট উপাংশ শ্যাডোটা। মাথায় এটাই রাখবেন স্যার। উপাংশ কি? উপাংশ হইছে স্যার কোনো কিছু বরাবর বা কোনো কিছুর উপর একটা লাইট মারলে যে শ্যাডোটা পড়ে, শেষ। ওকে, সো এটার মান তাহলে এডি। সো নাও এটুকু আমরা ড্রাইভ করতে পারি। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থেটা, দেন এটা তো ভূমি, বুঝতেই পারতেছি থেটার সাথে যে থাকে সে সবসময় ভূমি। আর যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা অতিভুজ। থেটার অপোজিটে যে থাকে সে সবসময় লম্ব। তাহলে এই ভূমি বের করতে চাইলে আপনি অবশ্যই কস থেটা নিতে হবে। কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হইছে এডি আর অতিভুজ হইছে পিকিউ। পিকিউটা যেহেতু আমাদের স্মরণ হয়ে থাকে এই কনসেপ্টে, তাহলে অতিভুজের মান আসলে এস। তাহলে দেখেন তো এটার নিচে একটা 1 আছে, আর গুণ করে দিলে এডির মান পাবেন পিকিউ কস থেটা। সো পিকিউ এর মান হলো এস সাথে কস থেটা। তাহলে আমরা কিন্তু বলতে পারি যদি আমাদের প্রয়োগকৃত বল হয় এফ, আর তাহলে বলের দিকে লাইক এখানে একটা অবজেক্ট ছিল, এর উপর আপনি এই দিকে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করেন, তাহলে এফ বল আর বলের দিকে সরণের উপাংশ হইছে এডি, এই যে শ্যাডোটা এডি, তাহলে এফ এস কস থেটা। অ্যাকচুয়ালি ডাব্লিউ সূত্র এই একটাই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বলে কোনো সূত্রই নেই স্যার। স্যার আপনি তো শুরুতেই লিখে দিলেন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার আপনি বলতেছেন আসলে সূত্রই নেই। কেন সূত্র নাই বলতেছি দেখেন, ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলা একটাই, এফ এস কস থেটা। এবার এটার 3টা কেস আসবে স্যার। 1 নাম্বার কেস, এটা হইছে আপনার বল, বল দিছেন এই দিকে, সরণও হইছে আপনার এই দিকে, তাহলে এই ক্ষেত্রে আপনার থেটার মান কত স্যার? 0 ডিগ্রি। আপনি cos 0 বসান, cos 0 মান 1, তখন এই সূত্রটা কীরকম ট্রান্স করে যায়? এই সূত্রটা তখন হয়ে যাবে W ইকুয়াল টু জাস্ট এফ এস, কারণ cos থিটার মান হইছে 1, ওটা আর লেখার দরকার নেই। এবার আসেন আমরা কেস 2 দেখি। কেস 2তে আমরা কি দেখব? এই একটা অবজেক্ট, এই বরাবর বল দিছিলাম আমরা, ওর যাওয়ার কথা এই বরাবর হলো, ওই বরাবর না গিয়ে একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এস ডিস্টেন্স চলে গেছে স্যার। যদি থিটা অ্যাঙ্গেল থাকে সেক্ষেত্রে আমাদের ডাব্লুর মানটা কত হবে? সেক্ষেত্রে ডাব্লুর মানটা হবে এফ এস কস থেটা। থেটার মান যা হবে বসায় দিবেন, কাজ শেষ। এবার নাম্বার 3, এই যে অবজেক্টটা এই বরাবর বল প্রয়োগ করলেন, সে একদম যদি 90 ডিগ্রিতে উঠে যায় স্যার, বলের ডিরেকশন ছিল এই দিকে বাট সরণের ডিরেকশন এই দিকে। অর্থাৎ ঘটনাটা এরকম, এটা যদি হয় ডাস্টার, আমি এই বরাবর একটা হিট করছি এর, সেই বরাবর উঠে গেছে, হতেই পারে। অনেক ক্ষেত্রে আমাদের বস্তুর সরণ অনেক রকম হয় স্যার। যদি এরকম ঘটে তাহলে দেখেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থেটা? থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আপনার কৃত কাজ ডাব্লুর মান কত হবে স্যার? এফ এস কজ 90 ডিগ্রি। কজ 90-র মান গোল্লা, গোল্লা ইন্টু এনিথিং, পুরোটাই গোল্লা, শেষ। নাম্বার 4, বস্তুটা এই দিকে, আপনি ফোর্স দিছেন এই দিকে হলো ফোর্সের ডিরেকশন, বাট ও বললো কি যে না আমি এই দিকে যাব না, আমি চলে যাব এই দিকে। ও আর কি, যদি আমরা ফোর্স দিছি এই দিকে কিন্তু বস্তুর সরণ করছে ধরেন এই দিকে, খেয়াল করেন আপনি ফোর্স দিছেন এই দিকে, ও এই দিকে ব্যাক করে চলে আসছে, তাহলে থেটার মান কত স্যার? 180 ডিগ্রি। এক্ষেত্রে আপনার কৃত কাজের মান কত দেখেন? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 180 ডিগ্রি। কস 100 মান -1, তাহলে মাইনাস এফ এস। তাহলে এখান থেকে কিন্তু আমরা মোটামুটি এই 4টা কেস ক্লিয়ার। প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি, হ্যাঁ।
তো দেখেন এই চারটা কেস মোটামুটি একটু মাথায় রাখবেন, মাথায় রাখার আসলে আহামরি কিছু নাই, ফর্মুলা কিন্তু একটাই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, বলের আপনার বেসিক যে ডেফিনেশন সেখান থেকে আসছে। এখান থেকে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, ও যদি ভালো বাচ্চা হয়, মানে যেদিকে বলছে ওরে যাইতে ওদিকেই চলে গেছে, কোনো বাঁকাতারা যায় নাই, তাহলে সূত্র হয়েছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কজের মান হয়েছে এখানে কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1। আর যদি একটু দুষ্টু হয় তাহলে থিটা অ্যাঙ্গেল করে চলে যাবে, তাহলে এফ এস কস থিটা। ভারী দুষ্টু হলে এর উপর কোনো কাজ হয় না স্যার, কথা টথা বলে কোনো লাভ নেই, ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই চলে যাবে, সেক্ষেত্রে আপনার কাজের মান 0। তাহলে আসতে পারে কোন ক্ষেত্রে কৃত কাজের মান 0, যেক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি, সেক্ষেত্রে আপনার কৃত কাজের মান হয়েছে 0। এরপরে যদি 180 ডিগ্রি, যা বলবেন তার বিপরীত করবে, বলছেন এই দিকে যাইতে, ও গেছে তার উল্টার দিকে, তাহলে কৃত কাজের মান হয়েছে নেগেটিভ, কাজ শেষ। এই গেল আমাদের এইটার থিওরি। এখন এটার ম্যাথমেটিক্স কীরকম হইতে পারে স্যার? আপনি যে কোনো ম্যাথমেটিক্স করতে যান, উইদাউট ফ্রিকশন আপনি কোনো ভালো ম্যাথমেটিক্স করতে পারবেন না, এটা হলো সবার আগের কথা। আপনি যদি ফ্রিকশন ফোর্স না বুঝেন তাহলে আপনি আগে গিয়ে ফ্রিকশন ফোর্স ক্লিয়ার হন, তারপর আসেন ম্যাথ করতে, কারণ আগে ফ্রিকশন ফোর্স না বুঝলে আপনি কোনো ম্যাথই ভালো মতো করতে পারবেন না। সো এটার ম্যাথমেটিক্সগুলো কেমন হয় চলেন একটু দেখে আসি। লাইক এরকম হইতে পারে, এইখানে একটা অবজেক্ট আছে, এই দিকে ফোর্স দেওয়া হয়েছে, সাপোজ বলের মান হয়েছে 12.5 নিউটন, আর বস্তুর ভর হয়েছে 5 কেজি, অ্যান্ড অ্যাঙ্গেলের মান দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। খেয়াল করেন এখানে থিটা না দিয়ে এইখানেও দিয়ে দিতে পারে, এখানে যদি 60 ডিগ্রি বলা থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই মানটা আসলে 30 ডিগ্রি, কারণ এটা যেহেতু 90 ডিগ্রি আছে। আচ্ছা, এই হাইটটা বলা ছিল, এটা হচ্ছে 80 মিটার, এটার নাম দিই এ বি সি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। হ্যাঁ, ওকে ফাইন। এখান থেকে প্রশ্ন করতে পারে যে বল প্রয়োগ করে বস্তুটিকে সি বিন্দুতে নেওয়া হলে কৃত কাজ নির্ণয় করো, তাহলে এ থেকে সিতে গেলে কৃত কাজ নির্ণয় করতে হবে। খেয়াল করেন এটা যদি 80 মিটার হয়, আপনার বস্তু গেছে কি এ থেকে সিতে, মানে এই বরাবর, এটা হলো আপনার এস এর মান, আর এইটা হয়েছে কিন্তু আপনার থিটা, থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। পায়ে গেলাম থিটার মান 30 ডিগ্রি, এই 60 আর আমাদের দরকার নেই। আচ্ছা, থিটার মান 30 হইলে এই হাইট আমাদের দরকার নেই, আমাদের দরকার হয়েছে এই হাইটটা, তাহলে 80, তাহলে এটা কত? এটা হলো স্যার লম্ব, লম্বের মান আছে, অতিভুজ লাগবে, তাহলে আপনি সাইন থিটা ব্যবহার করেন, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বিসি ডিভাইডেড বাই অতিভুজ এসি, সেখান থেকে আপনি এসির মানটা বের করে নিয়ে আসেন, তাহলে এসি এখানে আসবে, সাইন থিটার নিচে আসবে, তাহলে কত আসে? বিসি ডিভাইডেড বাই সাইন থিটা, বিসির মান কত? 80 ডিভাইডেড বাই সাইন থিটার মান কত? সাইন থিটার মান হয়েছে গিয়ে সাইন 30 ডিগ্রি, সাইন 30 মান হাফ, উপরে উল্টায় গেলে গুণ হয়ে যাবে, আপনারা করে দেখবেন এগুলা। 80, তাহলে 160 মিটার আছে, তাহলে এসের মান পেয়ে গেছি 160 মিটার, তাহলে আপনি ডাব্লিউ ইকুয়াল টু পেয়ে যাবেন এফ এস কস থিটা করে। এফ এর মান কত স্যার? 12.5 নিউটন মাল্টিপ্লাই উইথ এস 160 মাল্টিপ্লাই উইথ কস থিটা, কস 30 ডিগ্রি, বাকিটা ক্যালকুলেটর টিপে দিবেন, কাজ শেষ। এটা ছিল এক টাইপের ম্যাথমেটিক্স। আচ্ছা, এবার চলে আসেন আমরা সেকেন্ড কনসেপ্টে চলে যাই, ইপি। ইপি ইকুয়াল টু এমজিএইচ। কোনো বস্তু এইখানে ছিল, সাপোজ বেইসে এইখানে ছিল, যার ভর এম, এটাকে যদি আপনি এইচ উচ্চতায় নিয়ে যান, ধরেন এটা এইচ হাইট, এখন বস্তুটাকে এইখানে নিয়ে আসছেন, তাহলে এখন এর কাজ করার একটা সামর্থ্য আছে। কোনো বস্তুকে আমরা যখনই একটা সারফেস থেকে উপরে তুলবো তখনই এর কাজ করার সামর্থ্য আছে। স্যার বিশ্বাস করি না, বিশ্বাস না করলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি প্রথম একটা মার্কার বা আপনার হাতের কাছে যা আছে একটা মাথার উপর রাখেন,
দেখেন যখন আমি মাথার উপর রাখছি তখন ওই মাথার সাপেক্ষে এর আসলে কোনো শক্তি নেই, কিন্তু আমি যখন এটাকে মাথা থেকে একটু উপরে তুলব এই মাথার সাপেক্ষে এর একটা শক্তি আসবে। স্যার মানি না, না মানলে একটু উপর থেকে জিনিসটা ফেলে দেন মাথার উপর, দেখবেন ব্যথা পাবেন। কেন ব্যথা পাইছেন? দ্যাট মিন্স মার্কার আপনার ব্যথা দিচ্ছে। মার্কার এই এনার্জিটা কোথায় পাইছে? আপনার মাথার সাপেক্ষে একটু উপরে ছিল। এখন মাথার সাপেক্ষে স্যার যদি মাথায় থাকে, খেয়াল করেন, যদি মাথায় থাকে তাহলে মাথার সাপেক্ষে এটার এনার্জি কত? 0, বিভব শক্তি 0। কিন্তু পায়ের সাপেক্ষে এর বিভব শক্তি অবশ্যই আছে, কারণ পায়ের থেকে এটা অনেক উঁচুতে আছে। স্যার মানি না, তাহলে এটার আপনি ছেড়ে দেন, এখান থেকে পায়ের উপরে ব্যথা পাইলেন, দ্যাট মিন্স মার্কার কাজ করছে। একদমই সিম্পল কনসেপ্ট এটা, যে স্যার কোনো বস্তু যদি একটা কোনো কিছু সাপেক্ষে উপরে থাকে, খেয়াল করেন এটা ইম্পর্টেন্ট, সাপেক্ষে। কার সাপেক্ষে আপনি বিভব শক্তিটা কল্পনা করতেছেন? লাইক আমি এখানে একটা জিনিস কল্পনা করি, এটা মনে করেন যে 10 মিটারের হাইট, এর প্রত্যেকটাই আসলে 10 মিটারের হাইট কল্পনা করেন, এগুলো 10 10 10, দ্যাট মিন্স এই পুরাটার মান হয়েছে 30 মিটার, এই মানটা হয়েছে 20 মিটার। এখন একটা ব্যক্তি যদি এইখানে দাঁড়ানো থাকে তাহলে তার এনার্জি কত হবে? mg মাল্টিপ্লাই উইথ 10, যেহেতু mgh আসলে ইপির ফর্মুলা হলো ইপি সমান সমান mgh, হাইট দিয়ে মাল্টিপ্লাই হয়, ওর যে ভর হবে তাকে জি দিয়ে গুণ করে 10 দিয়ে মাল্টিপ্লাই। এইখানে উঠলে তার এনার্জি বেশি হবে। নর্মাল কনসেপ্ট, আপনি যদি একটা সিঁড়ি উঠেন আপনার যে কাজ করতে হবে 2টা সিঁড়ি উঠতে তার থেকে বেশি কাজ করতে হবে। আপনি যে পরিমাণ কাজ করবেন সেই পরিমাণ এনার্জি আপনার মধ্যে স্টোর হবে, কারণ শক্তির অবিনাশিতাবাদ সূত্র মেনে চলে। অর্থাৎ শক্তির ধ্বংস বা সৃষ্টি সম্ভব না, জাস্ট এটাকে কনভার্সন সম্ভব। আপনি যে এখানে উঠছেন, আপনার একটা কাজ করতে হয়েছে, এইটাই এখন আপনার মধ্যে স্টোর আছে। এখন আপনি এই উচ্চতা থেকে কারোর উপরে লাফ দিয়ে পড়েন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গায়ে যে একটা এনার্জি আছে। হোয়াট এভার, এটা ছিল নর্মাল একটা কনসেপ্ট, W=mgh। তো এটার সাথে সবসময় আমাদেরকে একটা জিনিস অ্যাড করে দেয়। কি অ্যাড করে দেয় স্যার? অ্যাড করে দিবে যে এইখান থেকে নিচে থেকে একটা বস্তুকে মারছে উপরের দিকে, লাইক 50 km/h, 50 km/h, তাহলে সর্বোচ্চ উচ্চতায় এর বিভব শক্তি কত হবে? তাহলে এটা কি আদি বেগ না স্যার? সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত হয়ে যায়? 0। আর জি এর মান কত? 9.8 ms ইনভার্স 2। আপনাকে আগে হাইট বের করতে হবে, হাইট ইকুয়াল টু হোয়াট। মনে রাখবেন পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুতে একটা ডেটা দেওয়া থাকলেই এনাফ। এখানে কিন্তু একটা ডেটা দেওয়া ছিল, বাদ বাকিগুলো আমরা অ্যানালাইসিস করে বের করে ফেলছি। তো এই চারটা মিলের সূত্র হলো v² u² যেহেতু মারতেছেন -2gh, এখান থেকে h এর মান পাবেন u²/2g। একটু মনে রাখলে ভালো হয়। আসলে আপনি যদি এই সূত্র জানেন, এটা মনে রাখার দরকার নাই, তারপর ওই যে এমসিকিউতে আসলে খুব ফাস্ট করার জন্য h=u²/2g। এখন আদিবেগ কত? 50, কিন্তু এটা আছে km/h, km/h করা যায় না, এই জন্য 3.6 দিয়ে ভাগ দিবেন। স্যার 3.6 কেন? হ্যাঁ, কারণ আপনার এটা হলো 50 মাল্টিপ্লাই উইথ আপনার 1000 ডিভাইডেড বাই 3600। গোল্লা 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 কাটা, এটা কাটাকাটি করলে দেখবেন লিটারেলি জিনিসটা আছে 3.6। সো ফাস্ট করার জন্য জিনিসটা মনে রাখবেন, km/hকে 3.6 দিয়ে ভাগ করলেই আসলে মিটার/সেকেন্ডে পাওয়া যায়। সো এটা স্কোয়ার ডিভাইডেড বাই হবে 2 মাল্টিপ্লাই উইথ 9.8। অঙ্ক শেষ, যা আসবে এটাই এইচ এর মান। এইচ এর মান যদি আপনি পেয়ে যান, তারপর আপনি ইপি পেয়ে যাবেন, ইপি =mgh। অঙ্ক শেষ, দ্যাটস ইট। আচ্ছা, বেসিক কনসেপ্টগুলো একটু ফাস্ট শেষ করি। বেসিক কনসেপ্টগুলো আপনারা সবাই পারেন, আমার এটা আইডিয়া। P = আচ্ছা, ক্ষমতা কাকে বলে? কোনো উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকেই ক্ষমতা বলে। এটা ড্রাইভ করা যায় এইভাবে, টি সময়ে কৃত কাজ সমান W, তাহলে একক সময়ে কৃত কাজ ইকুয়াল টু হবে W/t। আর একক সময় যেটা কাজ করতে পারে সেটাই হলো ক্ষমতা, P = W/t। চলেন আমরা চিন্তা করি, ক্ষমতাকে যদি আরেকটু ফিল করতে চান, ক্ষমতা জিনিসটা এরকম। আপনি 2টা চিপস বানানোর মেশিন কিনছেন স্যার। চিপস বানানোর মেশিন কিনে আপনার একটা মেশিন 1 যেটা মেশিন 1 সে কী করতে পারে? প্রতি সেকেন্ডে 10 প্যাকেট চিপস বানাইতে পারে। আর যেটা মেশিন 2 প্রতি সেকেন্ডে, খেয়াল করেন, প্রতি সেকেন্ডে সে হলো 20 প্যাকেট চিপস বানাইতে পারে, চিপসের মেশিনগুলো। তাহলে আপনি কোন মেশিনের ক্ষমতা বেশি বলবেন? ডেফিনেটলি আপনি সেকেন্ড মেশিনের ক্ষমতা বেশি বলবেন, কারণ ও পার সেকেন্ডে বেশি পরিমাণ চিপস বানাইতে পারে, মানে পার সেকেন্ডে বেশি পরিমাণ কাজ করতে পারে। এক্স্যাক্টলি দ্যাটস হ্যাপেন।
যে কোনো যন্ত্র বা যে কোনো উৎস পার সেকেন্ডে যত পরিমাণ কাজ করতে পারে সেটাই তার ক্ষমতা। এই জন্য ডেফিনেশন বলা ছিল একক সময়ে কৃত কাজ ইকুয়াল টু ক্ষমতা, তাহলে পি ইকুয়াল টু W/T চলে আসছে। এখন স্যার ডাব্লিউর মান কী হইতে পারে? যদি একটা বস্তুকে নিচে থেকে উপরে ওঠানো হয়, একটা বস্তুকে যদি নিচে থেকে উপরে ওঠানো হয় সেক্ষেত্রে ডাব্লিউ হইল mgh, যেটা বিভব শক্তি ছিল, শেষ। এখন যদি একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে উপরের দিকে ওঠানো হয় তাহলে h/t, খেয়াল করেন h কি স্যার? h হলো তো একটা মিটার, h কে আপনি মিটারে বলবেন না যে এত মিটার, লাইক 10 মিটার, আর টাইমটা তো সেকেন্ড, লাইক 5 সেকেন্ডে। একটা বস্তুকে 5 সেকেন্ডে এত দূর উঠানো হয়েছে, কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে মনে করেন উঠানো হয়েছে, তাহলে 10/5 কত আসে? 2 মিটার পার সেকেন্ড। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এটা কি? মিটার পার সেকেন্ড স্যার। মিটার পার সেকেন্ড কি? মিটার পার সেকেন্ড হচ্ছে স্যার ভ্যালোসিটি, তাহলে mgvও এটাকে লেখা যায়, mgv চাইলে এটাকে লেখা যায়। এরপরে মনে করেন এটা থেকে আরও কিছু আসতে পারে, আপাতত এইটুকুই থাক, আমরা এইটুকুই দেখি, W = mgh, বাদবাকিটা আমরা দেখবো যখন সিকিউ করবো তখন। এবার আসেন ইফিসিয়েন্সি নিয়ে। বাংলাদেশে পোলাপান এসএসসি লেভেলের পোলাপান ইফিসিয়েন্সি বোঝে না কেন? আল্লাহ মাহবুদ জানে। ইফিসিয়েন্সি কি? দুনিয়ার কোনো কিছুর ইফিসিয়েন্সি 100% হয় না, কোনো কিছুর না স্যার। কীরকম কোনো কিছুর না? দেখেন, প্রথম আসেন মোটিভেশন নিয়ে। এই যে আমরা মোটিভেশন করি, মোটিভেটেড যখন লেকচার দিই, যে সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনাদের কাজ কি? আপনাদের কাজ হয়েছে স্যার সায়েন্সকে নিয়ে ভাবা, একটা অবজেক্ট পড়ে যাচ্ছে, এটা পৃথিবীতে কীভাবে পড়বে, চাঁদে কীভাবে পড়বে, মঙ্গলে কীভাবে পড়বে, পৃথিবীর সেন্টারে কীভাবে পড়বে, শুধু পড়ে যাচ্ছে। আপনি ওই নিউটনের একটা আপেলের কনসেপ্ট নিয়ে স্টিল বসে আছেন, আপনি শুধু জি নিয়ে স্টিল ভাবতেছেন এই জি এর মান পৃথিবীতে, চাঁদে, মঙ্গলে, পৃথিবীর সেন্টারে কেমন হইতে পারে। এই জিনিসগুলো নিয়ে যারা উদ্ভট টাইপের চিন্তা করে তারাই আসলে সায়েন্সকে ফিল করতে পারে। আর এই ফিল করার জন্য আপনার সায়েন্স সারা দিন রাত পড়ার কোনো দরকার নেই, বাট সারা দিন রাত সায়েন্স নিয়ে ভাবতে হয়। মিনিমাম সায়েন্সের একটা থিঙ্কিং চালাইতে হয় মাইন্ডের মধ্যে, যে ও এই জিনিসটা এমনি, ফ্যান কেন ঘুরে, লাইট এইভাবে জ্বলতেছে, লাইট থেকে আলো আসতেছে কেমনে, লাইট থেকে আলো কীভাবে আসে, এই যে যাবতীয় থিঙ্কিং আছে, এটাই আসলে সায়েন্স। আর আপনারা কী করবেন? আপনাদের এখন সারা দিন রাত থিঙ্কিং জুড়ে থাকে হলো ফেসবুক, ইউটিউব, এইসব ব্লা 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 ব্লা, তাহলে পড়াশোনা তো করলে যাবেই। যাই হোক, এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর রেশ আমি ভেবে নিই যে আপনাদের মধ্যে 1 মাস 2 মাস থাকা উচিত, কিন্তু আপনাদের মাথায় কতদিন থাকে? হয়তো 30 দিন থাকে। আমি ভাবছিলাম কতদিন থাকবে, দেখেন আমি ভাবছিলাম আপনাদের মাথায় এই কথার রেশ থাকবে 30 দিন, এটা আমি ভাবছিলাম মানে মোট, কিন্তু আপনাদের মাথায় কথার রেশ থাকলো কত? মাত্র 10 দিন। তাহলে ইন্টু দিই 100%-এ করে দিই, এটা কাটা 1/3, 33.33%। তার মানে আমার কথার ইফিসিয়েন্সি আপনাদের উপর 33.33% কাজ করছে। এবার আসেন একটু মেশিনের কথা চিন্তা করি। একটা ফ্যান, হ্যাঁ এটা একটা ফ্যান, সাপোজ এই ফ্যানটা ঘুরতেছে, এই ফ্যানটা ঘুরলে দেখেন একটা খটর খটর আওয়াজ আসে, তাই না স্যার? মানে একটা শব্দ ক্রিয়েট হয়। আবার দেখেন এটার মধ্যে একটা তাপও ক্রিয়েট হয়, তাই না স্যার? আবার এর মধ্যে একটা ঘূর্ণনও ক্রিয়েট হয়, তাই না? টোটাল 3টা জিনিস ক্রিয়েট হয়। বাট আপনি কোনটা চান? স্যার আমি তো এটা চাই, আমি শুধু ঘূর্ণন চাচ্ছি, আমি আসলে এই দুইটা চাচ্ছি না। তাহলে এই দুইটা আপনার কি? এই দুইটা হলো আপনার ওয়েস্ট। তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনার লভ্য, আর বাকিটা হলো কি? ওয়েস্ট। তাহলে আমাদের মোট যেটা থাকে, মোটের মধ্যে আসলে কে কে থাকে স্যার? আমরা যেটা চাই সেটা থাকে, সাথে ওয়েস্টটা থাকে, আর লভ্য তো লভ্যই। আর ইফিসিয়েন্সি কিছুই না, আপনার এই লভ্য ডিভাইডেড বাই হবে মোটটা, ইন্টু হবে 100%। লাইক একটা যন্ত্রের ইফিসিয়েন্সি বলা আছে 70%। একটা যন্ত্রের ইফিসিয়েন্সি 70% মানে কি? এই যন্ত্রে যদি আপনি 100 জুল তাপ দেন, 100 জুল, সাপোজ 100 জুল কাজ দেন যে কোনো, আপনি 100 জুল থেকে মাত্র 70 জুল ব্যাক পাবেন, বাকি 30 জুল আপনি পাবেন না, এটা ওয়েস্ট হয়ে যাবে। যেমন ফ্যানের ক্ষেত্রে, আমরা ফ্যানের ক্ষেত্রে একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার বিল আসলে 100 টাকা, ফ্যানের, একটা ফ্যানের বিল, ওয়ান ফ্যানের বিল আসছে 100 টাকা, আর ওই ফ্যানের ইফিসিয়েন্সি ধরেন আপনি জানেন যে 60%। তার মানে অ্যাকচুয়ালি আপনি 60 টাকার বাতাস খাইছেন স্যার, 60 টাকার বাতাস, আর 40 টাকা আপনার ওয়েস্ট হয়ে গেছে।
এটাই আসলে এফিসিয়েন্সির মিনিং। যেটা আপনার ফ্যান ঘুরলে ঘটর ঘটর একটা আওয়াজ আসে, ফ্যানে একটা হিট ক্রিয়েট হচ্ছে, এই যাবতীয় মিলে আপনাদের ওয়েস্ট, এই ওয়েস্টের জন্য আপনাকে 40 টাকা ব্যয় করতে হয়েছে, আর বাতাস খাইছেন আপনি 60 টাকার। এটাই মানে হলো 60% এফিসিয়েন্সি। এখন এখান থেকে একটা মজার কথা লেখা হয়, সেটা হলো কি বলতেছি, যে ইটায় যে উপরে থাকে লভ্য, এই লভ্যটা আসলে mgh এটা করে পাওয়া যায়, আর নিচে যেটা মোট দেওয়া থাকে এটা আসলে রেটিং বা যন্ত্রের গায়ে যা লেখা থাকে, এটা একটু মনে রাখবেন, যন্ত্রের গায়ে যা লেখা থাকে, দ্যাটস ইট। লাইক একটা যন্ত্রের আপনাদের অঙ্ক এরকম আসতে পারে যে কিলোওয়াট, 2 কিলোওয়াট যন্ত্রের, হ্যাঁ 2 কিলোওয়াট যন্ত্রের সাহায্যে মনে করেন সাহায্যে 20 মিনিটে 10 মিটার উচ্চতায় 2000 লিটার পানি তোলা যায়। তাহলে আপনাকে বলছে এফিসিয়েন্সি ইকুয়াল টু হোয়াট। তাহলে এফিসিয়েন্সি কি বসবে স্যার? উপরে বসবে লভ্য, আর লভ্য তো স্যার বলেই দিছে mgh। লভ্য মানে কি, আপনি অঙ্ক করে যেটা পাবেন সেটাই আসলে লভ্য, এটা আপনি পাইছেন। আর নিচে বসায় দিবেন মোট। মোট কত? যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে ওইটা মোট, ওইটা আপনি জীবনে পাবেন না, এখান থেকে ওয়েস্ট অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে আপনার কত বসবে? আচ্ছা 1 মিনিট, তাহলে এটা তো আমাদের ক্ষমতা দিয়ে করতে হবে। তাহলে ক্ষমতা হয়েছে আমার পি প্রাইম ডিভাইডেড বাই মোট পি মাল্টিপ্লাই উইথ 100%। এবার আসেন আমাদের 2 কিলোওয়াট, দ্যাট মিনস 2000। আর পি প্রাইম আপনি কীভাবে পাবেন? W/T, W মানে mgh, তাহলে mgh ডিভাইডেড বাই টি মাল্টিপ্লাই উইথ 100%। তাহলে কত আসে? এম এর মান কত স্যার? 2000 লিটার ইন্টু জি এর মান 9.8 ইন্টু হাইটের মান 10 ডিভাইডেড বাই হলো 20 মিনিটে, দ্যাট মিনস 20 মাল্টিপ্লাই উইথ 60 ডিভাইডেড বাই হবে 2000 মাল্টিপ্লাই উইথ 100%। এটা করে দেখবেন যে কত আসে। আমি একটু করে দিচ্ছি কত আসে। আপনাদের মান আসবে 2000 মাল্টিপ্লাই উইথ 9.8 ইন্টু 10, আচ্ছা 10 নিচে আসে হলো 20 ইন্টু 60, তারও নিচে আসে হলো 2000, আর মাল্টিপ্লাই হবে 100। হ্যাঁ মান আসছে, ও মাই গড আমরা অনেক কম দিয়ে দিছি, 8.16 হোয়াট এভার, 8.167%। এটা হলো তার এফিসিয়েন্সি। তার মানে এর 91 পয়েন্ট সামথিং পার্সেন্ট, 91 পয়েন্ট অলমোস্ট 84% আপনার ওয়েস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা খুবই সিম্পল অঙ্ক, আর এগুলোই আপনাদের বোর্ডে স্ট্যান্ডার্ডে আসে। এবার আমরা কি করব? কপি কল করব। কপি কলটা আপনাদের এই লেভেলে আসলে নাই, বাট রিসেন্টলি এগুলো আসার প্রবাবিলিটি বাইরে গেছে, বাংলাদেশ তো ডিজিটাল হয়ে গেছে, সো কপি কলটা বুঝতে হবে। কপি কল জিনিসটা কি? এখানে একটা ভর আছে, এখানে আর একটা ভর আছে, এটা m1, এটা m2। লেট অ্যাজিউম দ্যাট m1 ইজ গ্রেটার দ্যান অফ m2, অর্থাৎ m1 এর ভর m2 এর চেয়ে বেশি। এটা কিন্তু মুভেবল স্যার। কপি কল জিনিসটা কি? কপি কল কিছুই না, একটা দড়ি দিয়ে দুইটা বস্তু বাঁধা, এটা মুভ করতে পারে। আপনারা অনেকটা ওই যে কুয়াতে যে আগের আমলে যে পানি বালতি দিয়ে তুলতো না, অনেকটা ওই শেপের। এখন m1 যদি গ্রেটার দ্যান অফ m2 হয়, তাহলে এটা নিচের দিকে নামবে, সিম্পল ঘটনা। এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে, তাই তো স্যার? আচ্ছা, তাহলে দেখেন এই সুতাতে কিন্তু একটা টান ফিল হবে স্যার, এখানে একটা টান ফিল হবে স্যার, ও একটা টান ফিল করবে। এই জায়গাতে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার দুইটা টানই উপরের দিকে কেন? অবভিয়াসলি দুইটাই উপরের দিকে, কারণ দেখেন যদি এই দড়িটা না থাকতো, খেয়াল করেন, ওকে এটা কিন্তু একটা মোশনে অবশ্যই পড়বে। যদি এটা ভারী হয়, আচ্ছা লেট অ্যাজিউম দ্যাট এটা যদি বেশি ভারী হয়, এটা যদি কম ভারী হয়, খেয়াল করেন এই যে ঘটনাটা এরকম ঘটবে, এটা একটু উপরে যাবে, এটা একটু উপরে উঠবে, তাই না? এখন যদি এখানে একটা দড়ি ছিল কিন্তু এদের মধ্যে লাগানো, দড়িটা যদি না থাকতো দড়ি, তাহলে কিন্তু টাচ করে পড়ে যেত, মানে ফ্রিলি ফল করতো, তাই না? তার মানে ফ্রিলি ফল করতেছে না, এর থেকে একটু স্লো ফল করতেছে, তার মানে এই দড়ি ওর উপরের দিকে অবশ্যই একটা টেনে রাখছে। তাহলে এর টান উপরে, এর টানও উপরের দিকে হবে, আর দুইটার টান সমান হবে, কারণ একটা দড়িতেই তারা আছে। আচ্ছা, এখন এর নিচের দিকে কি কাজ করে m1 এর? স্যার m1 এর নিচের দিকে কাজ করে m1g।
M2 এর কি কাজ করে স্যার? M2G কাজ করে নিচের দিকে। ধরে নেন পুরো সিস্টেমের এক্সেলারেশন হলো a, এর ত্বরণের মানটা হইল a। নাও এই M2 অবজেক্টটার M2G বড় না T বড়? দেখেন একটা অবজেক্ট, এর সাথে দড়ি বাঁধার ফলে উপরে টান আছে এবং সে উপরেই উঠতেছে, তার কিন্তু নিচের দিকেও একজন কাজ করতেছে, সেটা কোনটা? mg। কিন্তু সে যদি উপরে ওঠে দ্যাট মিন্স তার টান গ্রেটার দেন অফ mg। তার মানে এই ক্ষেত্রে আমাদের এই টান ফোর্সটা m2g এর চেয়ে বড়। তার মানে আমি টান থেকে যদি m2gটা বাদ দিয়ে দিই, টান থেকে যদি m2gটা বাদ দিয়ে দিই তাহলে এই মানেই সে উপরে উঠতেছে, তাহলে এটাই হবে সিস্টেমের ma, তাহলে m2a। আই হোপ জিনিসটা ক্লিয়ার। না ক্লিয়ার হলে আরেকবার বলি ঘটনাটা। m2g কাজ করে কোন দিকে স্যার? m2gটা কাজ করতেছে নিচের দিকে, কিন্তু বস্তু উঠে যাচ্ছে কোন দিকে স্যার? বস্তু উঠে যাচ্ছে উপরের দিকে, বস্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে এইটা তো ক্লিয়ার যে উপরের টানটা বড় m2g এর চেয়ে, তাহলে এই জন্য আমি t থেকে m2g বাদ দিছি। বাদ দেওয়ার পরেও কিছু একটা থাকবে স্যার, ওই কিছু একটাই হলো তার লভ্য বল। এই লভ্য বল দিয়েই সে ma পাবে। আমি সবসময় বলি একটা কথা, F = ma, এই সূত্রটা আসলে ভুল। এই সূত্রটা এই জন্য ভুল কারণ পৃথিবীতে এটা ভুল, কারণ পৃথিবীতে কিছু না কিছু ফ্র্যাকশন থাকেই। তাহলে এটা থেকে ফ্র্যাকশন বাদ দিলে আপনি ma পাবেন। ma হবে ওইটাই আপনার যেটা বস্তু পাইছে অ্যাকচুয়ালি। সব কিছু বারটা দেওয়ার পর বস্তু যেটা পাবে সেটাই আসলে ma। সোজা কথা, একদম সোজা কনসেপ্ট। তাহলে স্যার উপরে টানতেছে t, নিচে পড়তেছে m2g, এই দুইটার ডিফারেন্সটাই হবে ma। কার ma স্যার? m2a। শেষ। এবার এই কনসেপ্টটা যদি আপনি এর উপরে অ্যাপ্লাই করেন, ওর জন্য m1g বড় কারণ ও নিচে নামতেছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? m1g মাইনাস টান এই সিস্টেমের এক্সেলারেশন, তাহলে m1 × a। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। নাও জাস্ট অ্যাড দিস টু ইকুয়েশন। 1 + 2 উইল বি ইকুয়াল টু, টি কাটা চলে যাবে, তাহলে দেখেন এই দুটো এটা আসতেছে, তাহলে m1g মাইনাস m2g ইকুয়াল টু, এখানে আসবে m1 প্লাস m2 মাল্টিপ্লাই উইথ a। তাহলে আমরা চাইলে এই এর মান ইজিলি বের করতে পারি। এখানে g কমন যায়, g কমন গেলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হলো আমাদের কপি কলের এক্সেলারেশনের মান বের করার সিস্টেম। বা কপি কলে আমরা চাইলে এখন এক্সেলারেশন পেয়ে গেলে আপনি সবই পেয়ে যাবেন, সোজা কথা এটা মনে রাখলেই চলে। হ্যাঁ, এটা ছিল কপি কলের এক্সেলারেশন কীভাবে বের করে সেটা। কপি কল রিলেটেড আমরা যখন প্রো ক্লাসগুলো নিব, প্রো, আই রিপিট প্রো, এগুলো হলো এইচএসসির বাচ্চাদের জন্য প্রো লেভেল। কপি কল যখন উপরের দিকে উঠতে যাবে একটা সময় যদি ছিঁড়ে যায় কী ঘটনা ঘটবে সেটা আমরা দেখব। আমাদের প্যারাশুটের অঙ্ক আছে, প্যারাশুট দিয়ে উপরে ওঠার সময় একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারলে কী ঘটনা ঘটবে, বা প্যারাশুট দিয়ে উপরে ওঠার সময় একটা বস্তুকে নিচে ছুঁড়ে মারলে কী ঘটনা ঘটবে, মুক্তভাবে ফেললে বা ছুঁড়ে মারলে, অনেকগুলো কেস আমরা দেখব সামনে। আচ্ছা, কপি কল গেল এবং স্প্রিং বল, এবং স্প্রিং বল দ্বারা কী তো কাজ, ঘটনাটা কি একটু বলে নিই। স্প্রিং বল F = মাইনাস অফ kx। মাইনাস কেন স্যার? মাইনাস এই জন্য আপনি যখন এটাকে এইদিকে বর্ধিত করবেন স্যার, দেখেন আপনি এটাকে কতটুক বাড়াইছেন, এই যে এই পরিমাণ বাড়াইছেন না, x পরিমাণ। আপনি এটাকে x পরিমাণ বর্ধিত করছেন, আপনি ফোর্স দিছেন কিন্তু এই দিকে, বা অন্যভাবে চিন্তা করি একটু, এটা যেহেতু স্প্রিং বল, আপনি স্মরণ ঘটাইছেন এই দিকে, কিন্তু স্প্রিংয়ের মধ্যে এই অবস্থায় এখন স্প্রিংয়ের মধ্যে বলটা কাজ করতেছে কিন্তু এই দিকে। মানে একটা স্প্রিংকে আপনি যখন টেনে এই পজিশনে রাখছেন, এই পজিশনে চিন্তা করেন, ওকে রেডি? আমি কিন্তু এরকম ছিল একটা স্প্রিং, এটাকে টেনে আমি এই পজিশনে এনে রেখে দিছি। কারণ এই পজিশনে যখন রাখছি, এখন আমার স্প্রিং কোন দিকে যেতে চাচ্ছে স্যার? স্প্রিং এই যে এইদিকে যেতে চাচ্ছে, আগের সাম্যাবস্থানে চলে যেতে চাচ্ছে। তাহলে আপনি যেদিকে তার স্মরণ ঘটাইছেন তার উল্টা দিকে সে যেতে চাচ্ছে না, অর্থাৎ আপনি এক্স যেদিকে টানছেন স্প্রিংকে, স্প্রিং যেতে চাচ্ছে তার অপোজিট ডিরেকশনে। এই অপোজিট হওয়ার কারণে এখানে একটা মাইনাস আসে, আর কিছুই না। এই মাইনাস নিয়ে কোনো মারামারিই নেই স্যার। হ্যাঁ, আর স্প্রিং কনস্ট্যান্ট, অনেকে স্প্রিং কনস্ট্যান্ট বোঝে না। স্প্রিং কনস্ট্যান্টটা কি জিনিসটা দেখেন, এগুলো এত চমৎকার জিনিস, এত মানে রিয়েলিস্টিক একটা জিনিস। k = আসবে মাইনাস এফ ডিভাইডেড বাই অফ এক্স।
আচ্ছা, এফ এর মোটামুটি কিছু একটা মান বলি আমি। সাপোজ একটা এফ এর মান হলো 10 নিউটন পার মিটার। ইউনিটটা অনেকটা এরকমই আসবে, যেহেতু এরকম আছে নিউটন পার মিটার। তার মানে একটা স্প্রিংকে এই অবস্থা, তার সাম্যাবস্থা, এখন যদি আপনি চিন্তা করেন যে স্যার এই স্প্রিংটার আমি একটু টানি, তাই না স্যার 1 মিটার বাড়াই। ডু নো অ্যাবাউট 1 মিটার? আমাদের স্টুডেন্টরা 1 মিটার মানে আসলে কতটুকু এটাই বোঝে না। অনেকে জিজ্ঞেস করলে কয় স্যার এতটুকু 1 মিটার। খুবই হাস্যকর একটা বিষয় যে আপনি 1 মিটার কি সেটা বোঝেন না। হোয়াট এভার, মোটামুটি 1 মিটার কি আপনাদের ওই যে ছোটো স্কেল আছে না 30 সেন্টিমিটারের যে স্কেল, 30 সেন্টিমিটারের স্কেল এই যে এতটুকু হয়, তাই না? এটা কিন্তু 30 সেন্টিমিটার। খেয়াল করেন, এরকম 3টা স্কেল মিলাইলে আপনার মোটামুটি এই যে এখানে আসছে 90 সেন্টিমিটার। এর থেকেও আরও 10 সেন্টিমিটার বাড়াইলে মোটামুটি 1 মিটার পাবেন। 1 মিটার মোটামুটি এই সাইজের একটা দৈর্ঘ্য হয়ে যায়, এই সাইজের। আমি জানি না আমার পুরো হাত আসতেছে কিনা ক্যামেরাতে। হ্যাঁ, এই সাইজের আমার বোর্ডের সাইজটা অলমোস্ট 1 মিটার হবে। দেখি আমি 1 স্কেল, 2 স্কেল, 3 স্কেল, হ্যাঁ 1 মিটার একটু বড় হইতে পারে এই বোর্ডের যে সাইজটা আছে। ওকে, সো 1 মিটার জিনিসটা একটু বোঝা উচিত। সো একটা স্প্রিংকে টেনে আপনি যদি 1 মিটার বর্ধিত করেন, ও আসলে এটাই বলতেছে যে 1 মিটার বাড়াইতে গেলে আপনাকে 10 নিউটন ফোর্স দিতে হবে। এটা আসলে একটা অসম্ভব একটা মান দিয়ে দিছি আমি, বা অনেক খুব লোয়ার ক্যাটাগরির একটা স্প্রিং। মোটামুটি একটা ভালো স্প্রিং, বাইকে যে স্প্রিংগুলো ব্যবহার করা হয় জানেন এগুলো কি? এগুলো মোটামুটি আসবে কত? 1 মিটার তো এগুলো টানা কোয়াইট ইম্পসিবল। ধরেন 2.5 × 10⁵ হয়ে যেতে পারে নিউটন পার মিটার। পাওয়ার 6 মানে বুঝেন? পাওয়ার 6 মানে কি? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষতে চলে গেছে। 2.5 লাখ নিউটন প্রোভাইড করতে হবে 1 মিটার যদি প্রসারিত করতে চান আপনি একটা স্প্রিংকে। মোটামুটি অনেক হার্ড। হোয়াটএভার, তাহলে আমরা বুঝতে পারি যে ইস্পাতের স্প্রিং কনস্ট্যান্ট অনেক বেশি হবে। ইস্পাত অনেক হার্ড, তো সেক্ষেত্রে আপনার তামা বা টিন, লোহা, এদের স্প্রিং কনস্ট্যান্ট একটু কম হয়। সো এটা গেল স্প্রিং নিয়ে ঘটনা। আর স্প্রিং নিয়ে আরও কিছু কথা বলবো, সেটা হলো স্প্রিংকে যদি আপনি কেটে অর্ধেক করে দেন, এখান থেকে কাটেন, তাহলে কে এর মান ডাবল হয়ে যাবে। আগে যেটা কে ছিল, কে প্রাইম হবে টুয়াইস কে। আর একটা স্প্রিং এর সাথে যদি আপনি সেম মানের আর একটা স্প্রিং যুক্ত করেন, তাহলে আপনার আগেরটা যদি হয় কে, তাহলে কে প্রাইম হবে এই ক্ষেত্রে হাফ অফ কে, মানে k/2। এটা একটু মনে রাখবেন স্যার। মানে আপনি যখন স্প্রিংকে কেটে দিবেন তখন স্প্রিং কনস্ট্যান্ট হলো আপনার ডাবল হয়ে যাবে। এক্ষেত্রে আপনার স্প্রিং আরও হার্ড হয়ে যাবে। আপনারা যারা এই জিনিসটা একটু বাসায় ফিল করতে পারেন, আপনি একটা স্প্রিং নেন, স্প্রিং নিয়ে টানেন, দেখবেন যত বড় স্প্রিং নেবেন এটা একটু প্রসারিত করতে সহজ হবে, কিন্তু যত ছোটো স্প্রিং হবে এটাকে প্রসারিত করতে তত কঠিন হবে, মানে ফোর্সের মান তখন দ্বিগুণ লাগে। সো আমরা এটা মনে রাখবো, স্প্রিং কেটে ফেললে কে এর মান বেড়ে যায়, যতগুণ কাটবেন অতগুণ বাড়বে। আর যদি এটাকে আমরা সিরিজে কানেকশন দিই সেক্ষেত্রে আমাদের কে এর মান কমে যায়, ফল করে, k/2 হয়। এগুলো ডেরিভেশন ইন্টারমিডিয়েটে শিখতে পারবেন যদি শিখতে চান। এই লেভেলে কেন দেখাইতেছেন স্যার? প্রো লেভেলের সলিউশন করাবো, এই জন্য দেখাইতেছি। আচ্ছা, স্প্রিংয়ের কী তো কাজ? W = হাফ মাল্টিপ্লাই উইথ kx²। হাফ মাল্টিপ্লাই, এটা ইন্টিগ্রেশন করে এটার একটা প্রতিপাদন করা যায়, আমি প্রতিপাদন এখানে দেখাচ্ছি না। তো W = হাফ অফ k²। এখন এই জায়গাতে আইসা কিছু কিছু পোলাপান যে কাজটা করে একটু আমি দেখাই নিই। হাফ ইন্টু, ওরা জানে k × x এর মান হলো f, তাহলে এটাকে চাইলে এভাবে লেখা যায় হাফ ইন্টু তাহলে fx। তার মানে W = হাফ অফ fx। এটা করলে শিওর থাকেন 00 পাওয়া যাবেন, 00। বিকজ এই ফোর্সটা আর এই ফোর্সটা এক না। আমরা স্প্রিং টানার সময় যে ফোর্সটা দিছিলাম ওই ফোর্সটা, এই যে এখানে যে ফোর্সটা দেওয়া হয় আর কৃতকাজের যে ফোর্স, এটা কিন্তু কখনোই এক না, কারণ এটা হলো পরিবর্তনশীল ফোর্স। ডাব্লুতে আমরা যে কাজটা করছি, W = হাফ অফ kx²। আমি জাস্ট এটা আপনাকে বলে দিলাম, কারণ এটা নিয়ে অনেক ঘটনা আছে, ঘটনা এখন বলার সময় নাই। আপনি মনে রাখবেন এখানে কখনোই এই ঘটনা ঘটাবেন না, এটা আলাদা কনসেপ্ট। এরপর আসেন যে ভরকেন্দ্রের সরণ আর সরণজনিত কাজ। আচ্ছা, আমি এটার একটা অঙ্ক আপনাদের ইসে করে দিছি। লাইক এটা যদি হয় পি পয়েন্ট, হ্যাঁ, আর এটার রেডিয়াসের মান দেওয়া আছে মনে করো যে 2 মিটার, 2 মিটার না বেশি হয়ে যায়, 25 সেন্টিমিটার দিয়ে দিই, 25 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা পি পয়েন্ট এখানে ছিল না, পি পয়েন্ট ছিল হয়েছে এইখানে,
পরে এটা মোটামুটি এইখানে চলে আসছে আর পি পয়েন্ট এখন এইখানে আছে। সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে অবজেক্টটা আসলে পুরো একটা চক্কর দেয় নেই। এখান থেকে দেখেন, খেয়াল করেন, এখান থেকে ঘুরতে 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 যখন এইখানে আসছে, চাকাটাও রোটেট করতেছিল, রোটেট করে এখানে পি পয়েন্টটা চলে আসছে। তাহলে আমি বলতে পারি যে এই যে মানটা, খেয়াল করেন, আগে যে ডিস্টেন্সটা ছিল, এই ডিস্টেন্সটা হবে তার যে টোয়াইস পাই আর আছে, পুরো টোয়াইস পাই আর যায় নাই, টোয়াইস পাই আরের 4/3 গেছে, তার মানে 3/4 এটা হবে। নাও আপনাকে কিন্তু আবার এইটাও বের করতে হবে, কারণ পি পয়েন্ট, এখন পি পয়েন্টের স্মরণ কোনটা হবে দেখেন, স্মরণটা আমি আগে দেখাইনি। পি বিন্দু আমরা জানি স্মরণ মানে কি, আদি বিন্দু আর শেষ বিন্দুর যোগফলটাই স্মরণ। দ্যাট মিনস এই যে দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই পয়েন্টটাকে যদি আমি এ দ্বারা ডোনেট করি, হ্যাঁ এ দ্বারা ডিনোট করি, আর যদি আমি এটাকে বি দ্বারা ডিনোট করি, দেন ইউ ডু হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি। এবির মান আপনাকে বের করতে হবে। এবির মান বের করতে হলে আমরা যে কাজটা করব, আসলে আমরা এই পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা, এই যে একটা ডিস্টেন্স, তারপর আমাদের এই যে একটা ডিস্টেন্স, তারপরে এই যে একটা ডিস্টেন্স, এগুলো আমরা সব নিব। হ্যাঁ, আচ্ছা, এই ডিস্টেন্সটা কত হবে খেয়াল করেন, এই ডিস্টেন্সটা কিন্তু আপনার আর। আপনি যদি খেয়াল করেন, ইটস আ বক্স, এবং এই বক্সটা কিন্তু এইটা হবে কত, আর, এবং এই মানটাও কত হবে, আর। দ্যাটস ইট। তাহলে আপনি এই মানটা পেয়ে গেছেন। নিচের মানটা হবে 3/4 টোয়াইস পাই আর প্লাস আর, আর উপরের মানটা আছে আর, তাহলে এটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হবে এবি স্কোয়ার। আর এর মান তো দেওয়াই আছে, সো এখান থেকে অঙ্ক করে ফেলবেন, কাজ শেষ। এখান থেকে আপনি পাবেন হলো পি বিন্দুর স্মরণ, পি বিন্দুর স্মরণ পেয়ে যাবেন। তো ভরকেন্দ্রের স্মরণ, আচ্ছা ভরকেন্দ্রের স্মরণ এটা নর্মাল একটা স্মরণ বলছিলাম, ভরকেন্দ্রের স্মরণে আসি এখন। এটার একটা ভিডিও আপলোড করা আছে, আমি আই বাটনে দিয়ে দিব এবং আপনার ডেসক্রিপশনেও দিয়ে দিব, দেখে নিন। লাইক এই যে একটা অবজেক্ট, আচ্ছা সুন্দর করে আঁকি, এই যে একটা অবজেক্ট, হ্যাঁ ভরকেন্দ্র হয় যদি আপনি আয়তাকার বক্স নেন বা বর্গাকার শেপ নেন, তাহলে ঠিক তার মিড পয়েন্টটা মানে কি স্যার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হইতে পারে বা হাফ অফ হাইট হইতে পারে। অ্যাকচুয়ালি এটা 3D ফিগার, এটা 3D ফিগার হবে স্যার। 3D ফিগারে আমি আসলে কেমনে বোঝাবো, এটা আসলে ভিতরে, এখানে না, ঠিক বক্সের মাঝখানে, হ্যাঁ ঠিক বক্সের মাঝখানে। এটা যদি হয় নিচের সারফেস, দেন এটা ঠিক মাঝখানে, এই যে এই যে এই যে এই ঠিক মাঝখানটায় হবে। এটা হলো ভরকেন্দ্রটা স্যার, হোয়াট এভার। সো ভরকেন্দ্র, ধরেন এটার হাইট হলো এইচ, এটা কিন্তু আমি বর্গাকার বলছি, দ্যাট মিনস সব দিকেই এইচ আছে, এইচ 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 এইচ। তাহলে আপনার এই ভরকেন্দ্র কত উচ্চতায় আছে স্যার, h/2 উচ্চতায় আছে, h/2 উচ্চতায় আছে এখন। আচ্ছা, এটার উপর যখন থেকে আপনি আরেকটা ব্লক উঠান, এই যে ব্লকটা কোথায় ছিল, এইখানে ছিল না? জি স্যার এইখানে ছিল। আপনি এইখান থেকে উঠাইছেন, এর উপরে ছিল h/2 উচ্চতায়। এখন আপনি উঠাই ফেলছেন কততে, দেখেন এই পর্যন্ত উঠাইছেন, এই মানটা কত হবে স্যার, একটা আছে h, একটা আছে h/2, তার মানে h + h/2 উচ্চতায় উঠাইছেন। আর ছিল কোথায় স্যার, ছিল তো h/2তে, ছিল h/2তে। আর এই বক্সটা যখন এইখানে উঠাবেন তখন সে চলে গেল h + h/2 উচ্চতায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, h/2 কাটা h, তার মানে একটা ব্লককে যদি আপনি একটার উপরে উঠান, দ্যাট মিনস আপনি আসলে h উচ্চতায় উঠাইছেন। স্যার এটা তো একদম সিম্পল কথা, এটা আবার এত করে বলার কি আছে, তো আমরা বুঝি। হ্যাঁ, এই একটা বক্স আছে, এই বক্সে এইখানে একটা বক্স আছে, এই বক্সটাতে যদি এর উপরে উঠাই, তাহলে আমি কতটুকু উঠাইছি, আমি তো আসলে h পরিমাণে উঠাইছি, ওর যে হাইট সেই পরিমাণে উঠাইছি। এত বোঝানোর দরকার আছে? দরকার আছে স্যার, কারণ আপনি এইভাবে চিন্তা করেন নাই এতদিন, আপনি জাস্ট চিন্তা করছেন ও এটা তো এই উচ্চতায় উঠাইছি, তাহলে আপনি ডিপলি চিন্তা করতে পারবেন না। আসলে চিন্তাটা এইভাবে করা উচিত ছিল যে এই ভরকেন্দ্রটা আছে h/2তে, এখন আমি কোথায় উঠাইছি, h + h/2তে। হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস, h + h/2 - h/2 হুইচ ইজ h। সো h উচ্চতায় উঠাইছি। তাহলে প্রথম ব্লকের জন্য আপনার কৃতকাজের মান কত? ফর দ্য ফার্স্ট ব্লক, আপনি ফার্স্ট ব্লককে কত উচ্চতায় উঠাইছেন? স্যার ফার্স্ট ব্লক তো আমি উঠাই নেই, তাহলে ফার্স্ট ব্লকের জন্য কৃতকাজ হয়েছে গোল্লা। সেকেন্ড ব্লকের জন্য আপনার কৃতকাজ কত স্যার, mgh। যদি আর একটা ব্লক থাকতো, থার্ড ব্লক, ধরেন এখানে আরেকটা ব্লক উঠাই দিয়েছেন, তাহলে এটার জন্য কত হবে স্যার, mg, এটা টয়েস h হবে স্যার। এরপরে আপনি যদি আরও একটা ব্লক উঠান, m4 = হবে mg × 3h। তো ডট ডট ডট, যদি এটা আপনি n সংখ্যক উঠান, তাহলে mg × nh। তো সবগুলো যোগ করে দিলে আমি মোট কৃতকাজ পেয়ে যাব।
মোট কাজ ডাব্লিউ ইকুয়াল টু সবগুলো যোগ W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট 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 প্লাস WN। তা প্রথমটা তো গোল্লা প্লাস MGH প্লাস MG টুয়াইস H প্লাস ডট 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 প্লাস MG আপনার আসতেছে NH। তাহলে আপনি যদি এখান থেকে MGH কমন নেন তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস আসবে N। আর এটা যদি আপনি করে দেখেন তাহলে দেখবেন N ইন্টু N মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এই ফর্মুলা দিয়ে করা যায়। এটাই হলো ফর্মুলা। N হলো কতগুলো ব্লক তোলা হয়েছে, N হয়েছে কতগুলো ব্লক তোলা হয়েছে। এটা আমি এখানে ড্রাইভ করে দিচ্ছি না, এটার ডেরিভেশন আছে। এটার ডেরিভেশন একদমই সিম্পল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল করবেন আপনি, কিন্তু এখানে একটা 0 ছিল স্টার্টিংয়ে, 0 মানে এখানে একটা 0 আসবে, কিন্তু 0 প্লাস, হ্যাঁ আমি যদিও 0টা দেখাইনি, 0 প্লাস থেকে যদি আপনি n সংখ্যক করেন 0 থেকে n সংখ্যক, সেক্ষেত্রে আপনার ফর্মুলাটা আসে এইটা। আর এইটাকেই আমরা চাইলে লিখতে পারি MGH ইন্টু NC2। শেষ। তার মানে দেখেন অঙ্কগুলো এখন কত ডিপ্লোম্যাটিক হয়ে যায়। একটা ব্লক, প্রত্যেকটা ব্লকের ভর যদি হয় 5, তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু ব্লক, প্রত্যেকটা ব্লকের হাইটের মান বলে দেন। হাইটের মান বলে দিলাম আমরা 25 সেন্টিমিটার, তাহলে আমরা দিব কত 25 ডিভাইডেড বাই 100। আচ্ছা, মাল্টিপ্লাই উইথ, এবার দিব NC2 কতগুলো ব্লক তুলছেন, সাপোজ 100টা ব্লক তুলছি, তাহলে এখন দিব 100C2। এই যে স্যার মোটামুটি মান চলে আসছে 60637। শেষ। হোয়াটএভার এলস। সো আমাদের মোটামুটি থিওরি এইটুক থিওরি হলে আপনাদের হয়ে যাবে। এরপরে কুয়ার অঙ্ক আছে, ভরকেন্দ্র আছে। কুয়ার ভরকেন্দ্রটা একটু দেখিয়ে দিই। কুয়ার ভরকেন্দ্রে বিভিন্ন বইয়ে বিভিন্ন আধ্যাত্মিক কথা লেখা দেখবেন আপনারা। আধ্যাত্মিক কথা বাদ, সকল কুয়ার অঙ্কের জন্য একটাই কনসেপ্ট, যে কোনো কুয়া সে কতটুক ভরা কতটুক খালি আমাদের দেখা দরকার নাই। এটা কি স্যার, ধরেন এই যে কুয়া এতটুকু আছে, ঠিক আছে, পুরা হাইট মনে করেন যে 20 মিটার, উপরে ফাঁকা আছে সাপোজ 5 মিটার, তাহলে এই পয়েন্টটা কি স্যার, এটা হলো স্যার প্রারম্ভিক উচ্চতা। প্রারম্ভিক উচ্চতা মানে পানির যে লেভেলে আছে। আর এটা কি স্যার, এটা হলো স্যার পানির একদম শেষ গভীরতা। শেষ গভীরতা না, শেষ গভীরতা বা শেষ উচ্চতাও আমরা বলতে পারি আসলে এখান থেকে। মানে আমি আসলে এটাকে বলি আপার সারফেস। এই প্রারম্ভিক উচ্চতার থেকেও ভালো হলো আপার সারফেস। আপার সারফেস। আর এটা কি স্যার, এটা লোয়ার সারফেস দিয়ে দিই। লোয়ার সারফেস, আপার সারফেস প্লাস লোয়ার সারফেস ডিভাইডেড বাই 2, এটাই হলো এটার হাইট। তাহলে আপার সারফেস ডিভাইডেড বাই আপার সারফেস প্লাস লোয়ার সারফেস ডিভাইডেড বাই 2। তাহলে আপার সারফেস আছে কততে, আপার সারফেসের হাইট কত স্যার, যেহেতু উপরে 5 মিটার তাহলে অবশ্যই এই হাইটটা হবে 15 মিটার। তাহলে আপার সারফেসের হাইট হচ্ছে 15 মিটার। আর একদম লোয়ার সারফেস কত স্যার, এই যে এই পয়েন্টটা হচ্ছে 20 মিটার ডিভাইডেড বাই 2, 35/2, 17 দুগুণ 34, 17.5 মিটার। শেষ। এই হলো কনসেপ্ট স্যার। যে কোনো অঙ্ক ধরেন এই যে একটা, এই যে এখানে আছে, আপনি এই হাইটটা নেবেন, এই হাইটটা মনে করেন আছে 17 এইটা, আর আপনি এটা বের করবেন, এটা কত, এটা মনে করেন আছে 30 সাপোজ। তাহলে কি হবে মান 30 প্লাস 17/2, 47/2, 23.5, এভাবে বের করবেন। কাজ শেষ। সো এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তির যাবতীয় ডেটা। অ্যাকচুয়ালি আসলে কিছু কথা আছে, কিছু কথা কি আমি এটা যেটা বুঝাইলাম, এটা কি জানেন, এটা হলো একটা যান্ত্রিক জিনিস। এখানে অনেক কিছু ফিল করার আছে যে আসলে ভরকেন্দ্র কেন এরকম, কেন এখানে গড় করে এখানে স্মরণটা করা হয়। বাট এই জিনিসগুলো বোঝার ধৈর্য এখন মানে আজকালকার পোলাপানের খুবই কম, এই জন্য আমরাও দেখাইতে পারতেছি না। যদি কারো মনে হয় যে স্যার এইটা একদম ডিপ বেসিক আমি জানবো কেমনে হয় কী জন্য হয়, তাহলে আমি সেক্ষেত্রে দেখাই দিব, না হলে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।